ঢাকার পুরান শহরের বুকে দাঁড়িয়ে আছে একটি গোলাপি প্রাসাদ। দূর থেকে দেখলে মনে হবে এটি শুধু একটি সুন্দর ঐতিহাসিক ভবন, কিন্তু এখানে লুকিয়ে আছে এমন সব গল্প, যেখানে আছে নবাবদের বিলাসী জীবন, ব্রিটিশ শাসনের রাজনীতি, ক্ষমতার লড়াই আর এক সময়ের ঢাকার সবচেয়ে প্রভাবশালী পরিবারের ইতিহাস। ভাবুন তো, যে সিঁড়ি দিয়ে একদিন নবাব, ব্রিটিশ কর্মকর্তা আর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ অতিথিরা হেঁটে উঠতেন, আর সেই একই সিঁড়ি দিয়ে ইতিহাসের খোঁজে হেঁটে যায় হাজারো মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন? কে ছিলেন এই আহসান, আর কি এমন ঘটেছিল যার কারণে আজও এই ভবন বাংলাদেশের ইতিহাসের অন্যতম মূল্যবান নিদর্শন হিসেবে পরিচিত? তবে চলুন আজ মিরপুর 10 থেকে মেট্রো রেলে চড়ে পুরান ঢাকার পথে যাত্রা করি। আজ শুক্রবার, তাই অন্যান্য দিনের মতো সকাল থেকে মেট্রো রেল চালু ছিল না। শুক্রবারে মেট্রো রেলের সেবা শুরু হয় বিকাল 3টা থেকে। বিকাল 3টার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মিরপুর 10 মেট্রো স্টেশনে। স্টেশনে তখন বেশ ভালোই মানুষের ভিড়। কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেন এসে থামলো, আর যাত্রা শুরু হলো মতিঝিলের উদ্দেশ্যে। মেট্রো রেল চলতে শুরু করতেই একের পর এক স্টেশন পেছনে পড়তে লাগলো। মিরপুর 10 থেকে যাত্রা শুরু করে ট্রেন এগিয়ে চলল কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় স্টেশন পেরিয়ে। এই উঁচু রেল লাইন থেকে ঢাকার ব্যস্ত শহরটাকে দেখার অনুভূতিই আলাদা। নিচে যানজটে আটকে থাকা অসংখ্য গাড়ি, আর মেট্রো রেল মাত্র কয়েক মিনিটেই একের পর এক স্টেশন অতিক্রম করে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। ভাবতেই ভালো লাগে, যে পথ একসময় পার হতে দীর্ঘ সময় লেগে যেত, এখন সেই পথ কতই না সহজ আর দ্রুত হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনে। তবে যাত্রা এখানেই শেষ নয়, কারণ আহসান মঞ্জিলে পৌঁছাতে হলে এখান থেকে আরও কিছুটা পথ যেতে হয়। স্টেশন থেকে বের হয়েই একটি রিক্সা নিয়ে রওনা দিলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। মিরপুর 10 মেট্রো থেকে সোজা মতিঝিল নামার পরে এখান থেকে সরাসরি রিক্সা সহযোগে আপনারা আহসান মঞ্জিল গিয়ে পৌঁছাতে পারবেন। যতই সামনে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল আশেপাশের দৃশ্য। আধুনিক অফিস পাড়া ছেড়ে ধীরে ধীরে চোখে পড়তে লাগলো পুরনো ভবন, ছোট ছোট দোকান, ব্যস্ত রাস্তা আর পুরান ঢাকার চিরচেনা পরিবেশ। রিক্সা এগিয়ে চলছিল বুড়িগঙ্গার দিকে, আর চারপাশের পরিবেশ যেন ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল পুরান ঢাকার ইতিহাসের কাছে। আর কিছুক্ষণ পর দূর থেকে দেখা মিলল গোলাপি রঙের সেই ঐতিহাসিক প্রাসাদের। অবশেষে পৌঁছে গেলাম আজকের গন্তব্য আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল বোঝার পূর্বে আপনাদের কিছু চরিত্রের সাথে একটু পূর্বেই পরিচয় করিয়ে দেই, তাহলে আমাদের আহসান মঞ্জিল বুঝতে অনেক সুবিধা হবে। পূর্বে কিন্তু এখানে আহসান মঞ্জিল নামে কোনো প্রাসাদই ছিল না। শেখ এনায়েতুল্লাহ সর্বপ্রথম এই যে জায়গাটায় প্রমোদ ভবন নির্মাণ করে, এবং যেটার নাম ছিল রংমহল, এবং যেটা পরবর্তীতে তার ছেলে শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে এটা বিক্রি করে দেয়, এবং ফরাসি বণিকরা এটার নাম রংমহল পরিবর্তন করে রাখে বাণিজ্য কুঠি। খাজা আলিমুল্লাহ, যিনি ছিলেন মূলত এই ঢাকার প্রথম নবাব বা নবাব পরিবারের প্রতিষ্ঠাতা, তিনিই মূলত এই জায়গাটা ফরাসি বণিকদের কাছ থেকে কিনে নেয়। তার পুত্র নবাব আব্দুল গনি এই জায়গাটা একটা প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করে, এবং এই সে দাঁড়িয়ে আছে যে প্রাসাদ দেখতে পাচ্ছেন, এবং যেটা পরবর্তীতে নাম করা হয় তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে, এবং এটার নাম হয় আহসান মঞ্জিল।
আজ থেকে প্রায় 150 বছর আগে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক বিশাল গোলাপি প্রাসাদ। নদীপথে যখন বড় বড় নৌকা বা স্টিমার ঢাকায় প্রবেশ করত, তখন দূর থেকে চোখে পড়ত এই সুউচ্চ গম্বুজ। সেই গম্বুজ যেন ঘোষণা দিত, এটাই ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। কিন্তু এই প্রাসাদ কি শুরু থেকেই নবাবদের ছিল? আহসান মঞ্জিল অবস্থিত পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায়, বুড়িগঙ্গা নদীর ঠিক তীরে। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে এই জায়গায় ছিল জমিদার শেখ এনায়েতুল্লাহর একটি বিলাসবহুল বাগানবাড়ি, যার নাম ছিল রংমহল। পরবর্তীতে তার ছেলে শেখ মতিউল্লাহ সেই ভবনটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। তখন এটি আর প্রাসাদ নয়, পরিণত হয় একটি ফরাসি বাণিজ্য কুঠিরে। 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা পুরো বাংলার মতো এই ভবনের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর কয়েক দশক পর 1830 সালে ঢাকার ধনী ব্যবসায়ী ও পরবর্তীকালে নবাব পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ এই সম্পত্তি কিনে নেন। এই ঘটনাটি বদলে দেয় ভবিষ্যতের ইতিহাস। খাজা আলিমুল্লাহ ছেলে ছিলেন নবাব আব্দুল গনি। তিনি শুধু একজন ধনী জমিদারই ছিলেন না, ছিলেন আধুনিক চিন্তার মানুষ। তিনি ইউরোপীয় প্রকৌশল প্রতিষ্ঠান মার্টিন অ্যান্ড কোম্পানিকে দিয়ে একটি বিশাল প্রাসাদের নকশা তৈরি করান। দীর্ঘ 13 বছরের শ্রমের পর 1872 সালে সম্পূর্ণ হয় আজকের এই রাজকীয় ভবন। নিজের অত্যন্ত প্রিয় পুত্র খাজা আহসানউল্লাহর নামে তিনি এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 19 শতকের শেষের দিকে পুরো ঢাকা শহরে এত জাঁকজমকপূর্ণ ভবন আর ছিল না। বিশাল খোলা সিঁড়ি, মার্বেল পাথরের মেঝে, প্রশস্ত বারান্দা, কারুকাজ করা কাঠের ছাদ এবং সবচেয়ে আকর্ষণীয় গোলাপি রঙের বিশাল গম্বুজ। আমার পিছনে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন অনেকটা মুঘল স্থাপত্যের মতো মনে হতে পারে। অনেকেই মনে করে থাকে এটা সম্ভবত মুঘল সম্রাটরা এটা নির্মাণ করেছিলেন, কিন্তু মূলত না। মুঘল স্থাপত্য সেই সময় বাংলা সহ পুরো ভারতবর্ষে এতটা প্রসার ঘটে যে অনেকেই তাদের নিজস্ব বাসভবন অথবা প্রাসাদ এই মুঘল স্থাপত্যের আদলে তাদেরকে অনুসরণ করে নির্মাণ করেছিল। তারই একটা প্রমাণ এই আহসান মঞ্জিল, যেটা কিন্তু মুঘল সম্রাটরা নির্মাণ করে নাই, এই বাংলার নবাবরাই নির্মাণ করেছিল, কিন্তু দেখতে অনেকটা মুঘল স্থাপত্যের মতো মনে হয়। সে সময় এটি ছিল পুরো ঢাকা শহরের অন্যতম সর্বোচ্চ স্থাপনা। নদীপথে যারা ঢাকায় আসতেন সবার নজর প্রথমে পড়তো এই প্রাসাদের উপর। তবে এই আহসান মঞ্জিল শুধু একটি সুন্দর প্রাসাদ নয়, এটি ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1906 সালে এখানেই অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বৈঠক এবং সেই বৈঠক থেকেই গৃহীত হয় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত। পরবর্তীকালে এই দলই ভারত উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও এই ভবনের রয়েছে গভীর এক সম্পর্ক। আহসান মঞ্জিল ছিল নবাব পরিবারের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র। এখানে অনুষ্ঠিত হতো বিচার সভা, রাজকীয় ভোজ, নাচ গান, বিদেশি অতিথিদের আপ্যায়ন, বিলবোর্ড খেলা, কবিতার আসর, এমনকি ব্যক্তিগত লাইব্রেরিও ছিল। এক কথায় সে সময়কার বিলাসবহুল জীবনযাত্রার এক জীবন্ত প্রতিচ্ছবি ছিল এই প্রাসাদ। বর্তমানে এখানে রয়েছে 23টি প্রদর্শনী গ্যালারি, সংরক্ষিত আছে 4000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, ক্রিস্টাল, ঝাড়বাতি, অস্ত্র, সিন্দুক, তৈজসপত্র, এমনকি 1904 সালের ছবির সঙ্গে মিল রেখে পুনর্নির্মাণ করা হয়েছে অনেক কক্ষ, যেন সময়কে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে 100 বছরেরও বেশি।
এখানে যে সমস্ত ব্যবহার্য তৈজসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, যদি ভুল না এটা এখন প্রতিটা মানুষের বাসা বাড়িতে আছে। কিন্তু একবার চিন্তা করে দেখেন, সেই সময়কার নবাবদের মূলত এগুলো ছিল, তাহলে সেই সময়কার মানুষদের অবস্থা কেমন ছিল? এবং একবার একটু কল্পনা করুন, সেই সময় নবাবরা কতটা অভিজাত জীবনযাপন করত। আজকের দিনে আহসান মঞ্জিল শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি ঢাকার ইতিহাস, নবাবদের স্মৃতি, উপমহাদেশের রাজনীতির সাক্ষী, বাংলার স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদ আমাদের মনে করিয়ে দেয়, একটি ভবন শুধু ইট পাথরের দেওয়াল নয়, এর ভিতরে লুকিয়ে আছে শত শত বছরের গল্প, মানুষের স্বপ্ন, ক্ষমতার উত্থান পতন এবং একটি শহরের ইতিহাস।